কথাটি শুনে ইনশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। একে তো লোকটির নিঃশ্বাস তার মুখে পড়ছে, তার উপর এত সুন্দর কণ্ঠ। নিজেকে শক্ত রেখে হঠাৎ কপালের দিকে খুব জোরে জেহরের কপালে বাড়ি মারল। এতে জেহরের ব্যথা না পেলেও ইনশিতার কপালে জেহরের শক্ত কপালের সাথে লেগে বেশ ব্যথা পেয়েছে। জেহের জওয়াল শক্ত রেখেই বলল, আমার সাথে লাগতে আসবে না, এর ফল ভালো হবে না। তা তুমি ইতিমধ্যে টের পেয়েছো নিশ্চয়ই। সো তুমি যত শান্ত থাকবে ততই তোমার জন্য মঙ্গল। বলেই ধূপধাপ পা ফেলে দরজা আটকে চলে গেল। বেচারি ইনশিতা ভাবতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায়। উফ, শালা সাইকোর বাচ্চা সাইকো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে জিহাদ। পাশের চেয়ারে জেবা বসে আছে। নয়নিকাকে আগেই বাড়ি পৌঁছে দিয়েছে। জিহাদকে দেখে মনে হচ্ছে সে কোনো এক বিশেষ গভীর চিন্তায় মগ্ন। ছোট ভাই, কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? ভাবনার সুতো ছিঁড়ে গেলে জিহাদের চোখ দুটো বন্ধ রেখেই বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলল সে। শান্ত দৃষ্টিতে জেবার দিকে তাকালো। তোর কি মনে হয় জেবা? কিসের কথা বলছিস? ইনশিতার কথা। ভাইয়ের সাথে ইনশিতা ভালো থাকতে পারবে তো? অসম্ভব। জেহের ভাইয়ের সাথে থাকলে মেয়েটার নিশ্চয়ই দম বন্ধ হয়ে মারা যাবে। ভাই যেভাবে ইনসিকিউর ইনসিতাকে নিয়ে, সেভাবে ইনসিতার বেঁচে থাকাই অসম্ভব। আর ভাই যে জিনিসের প্রতি একবার নজর দেয় সেটা যে কোনো মূল্য ছিনিয়ে নেয়। আর এ তো একটা জ্যান্ত মেয়ে মানুষ, স্বাধীনতা বলতে কিছুই থাকবে না ইনসিতার। জিহাদ নিজের মাথার চুল টেনে ধরল চিন্তায়। ইনশিতাকে ভাইয়ের হাত থেকে ছোটাতে হবে। সেটাও কল্পনার বাইরে। একবার যখন ইনসিতাকে পালাতে সাহায্য করেছিলি তখন মনে আছে কি করেছিল জেহের ভাই? এখন সেই একই কাজ আবার করলে শিওর রক্তারক্তি হয়ে যাবে। কিছুই বলল না জিহাদ। ওটি থেকে ডক্টর বেরিয়ে আসলো। জেবা জিজ্ঞাসা করলো, ছেলেটির এখন কি অবস্থা ডক্টর? কোনো সিরিয়াস কিছু হয়নি তো? হি ইজ ফাইন, বাট রেস্ট থাকা দরকার। হাত পিঠ মাথায় বেশ খানিকটা আঘাত পেয়েছে। ওষুধ নিলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওনাকে যেতে পারেন। এক্সকিউজ মি। ডক্টর চলে গেল। জেবা বলে উঠল, ছেলেটার বাড়ির কারো খোঁজ পেয়েছিস? মোবাইলে তার বাবার নাম্বারে কল দিয়ে বলেছি তারা আসছেন, চল ছেলেটার সাথে কথা বলি। জেবা গিয়ে রাফিদের কপালে হাত রাখলো। ছেলেটাকে এই প্রথম সে দেখেছে, আর দেখেই কেমন মায়া লেগে গেল। ছেলেটার এমন অবস্থা দেখে নিজেরই কেমন যেন কান্না পেয়ে গেল। কপালে কারো স্পর্শ পেয়ে চোখ খুলল রাফিদ। দেখলো তখনকার সেই মেয়েটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার পাশে একটা ছেলে দাঁড়ানো। মিনিট 15 পর একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা আসেন তাদের কাছে। মহিলাটি কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলো, রাফিদের কি হয়েছে? আমার ছেলেটা কোথায়? হি ইজ ওকে। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার বাড়ির সামনে পড়েছে, তাই হাসপাতালে নিয়ে আসলাম। মিথ্যা বলল জিহাদ, কারণ সে চায় না আসল ঘটনাটা শুনে তারা আরও প্যানিক হয়ে যাক। রাফিদ তার মাকে আশ্বস্ত করে বলল, ঠিক আছি মা, একটু ব্যথা পেয়েছি খালি। রাফিদের বাবা চমকে উঠলেন। হাত পায়ের অবস্থা দেখেছ? আবার বলছে ঠিক আছে। আর ইতু কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? সকলে চুপচাপ। কি বলবে এখন? বলবে ইনশিতাকে জেহের তুলে ধরে নিয়ে নিজেই বন্দি করে রেখেছে? বললে কেলেঙ্কারি ঘটে যাবে। রাফিদ নিজেই বলল, ওর বাড়ি চলে গেছে ওর ফ্রেন্ডকে নিয়ে। ওকে নিয়ে ভাবতে হবে না, এখন চলো আমরাও আমাদের বাড়ি চলে যাই। রাফিদ ভেবেছে কোনো রকমে বাবা মাকে বাড়ি পাঠিয়ে এক ফাঁকে এখানে চলে আসবে। তারপর ওই জেহেরকে দেখে নিবে। তার ভালোবাসার দিকে হাত বাড়ানোর ফল তো তাকে পেতেই হবে।
জাহের সার্ভিং স্টলে নিয়ে ভেতরে ঢুকলো। ইনশিতা পালানোর চিন্তা ভোর তখন দরজা খোলার আওয়াজ পেয়ে সেই দিকে তাকালো ইনশিতা। খাবার দেখে হাঁ হয়ে গেল সে। এত এত খাবার, এগুলোর নাম কি? সে জীবনেও এমন নাম না জানা খাবার দেখেনি। কাছে আনতেই দেখলো বেশিরভাগ তরল স্যুপ। এত রাতে স্যুপ খাবে? তারপর এর পাশের প্লেটটার লতা পাতার মতো এতগুলো কি? আবার টুকরো টুকরো কি একটা আছে।